আশা করি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি। আবারও নিয়ে চলে আসলাম একটি সত্যি ঘটনা। আশা করি এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। তো আমি ঘটনাটি শুরু করছি। বটতলায় যখন নামলাম তখন রাত 12টা। বাসটা চলে যাবার সঙ্গে সঙ্গে আমি অন্ধকারের সাগরে নিমজ্জিত হলাম। মিনিট দুয়েকের মতো চোখ বন্ধ রাখলাম অন্ধকার মানিয়ে নেয়ার জন্য, তবুও আশেপাশের কিছু চোখে পড়ল না। কি ভয়াবহ অন্ধকার! বেশ অনেকদিন পরে গ্রামের বাড়িতে আসছি। এখান থেকে 1.5-2 কিলোমিটার দক্ষিণে আমাদের গ্রাম। রিকশাই একমাত্র বাহন, কিন্তু এত রাতে রিকশা পাবো কিনা সন্দেহ হলো। বাড়ি যেতে আবার 2টি বিশেষ জায়গা পার হতে হয়, যেগুলো গ্রামের কিছু লোকের ভাষায় দেও-দানব এর আবাসস্থল। যদিও এসব কথায় যাবৎকালে ফালতু বলে উড়িয়ে দিয়েছে। বিংশ শতাব্দীর এই দিনে এসব কথা হাস্যকর মনে হয়, কিন্তু আজ এই পরিবেশে কথাগুলো বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে। দূরে কোথায় যেন ছি পোকা ডাকছে। শুনশান নীরবতার মধ্যে থেমে থেমে ডেকে ওঠা ওই শব্দকে ভৌতিক ভয়ঙ্কর শোনাচ্ছে। মনে হচ্ছে পৃথিবীতে আর কিছুর অস্তিত্ব নেই। আমি আর ঝিঝি পোকা, সাথে অন্ধকার। এতক্ষণে আবছাভাবে সবকিছু চোখে পড়তে শুরু করলো। পাকা রাস্তা থেকে দক্ষিণ দিকে নেমে গেছে আমাদের গ্রামের রাস্তা। আমি রাস্তায় নেমে পড়লাম। ছোট দোকানটি চোখে পড়ল, বন্ধ হয়ে গেছে অনেক আগেই। পাশে যেখানে রিকশা থাকার কথা সে জায়গাটা ফাঁকা। ভয়ে আমার গা ছমছম করছে। এখন কি করি? একটু ইতস্তত করে ধীরে ধীরে সামনে এগুতে থাকলাম। হঠাৎ এক ঝলক আলোর স্ফুলিঙ্গ চোখে পড়ল। সর্বনাশ! ভূতের আগুন নয়তো। মৃদু গুনগুন শব্দ কানে যেতেই ভয়টা কিছুটা কেটে গেল। ভূত আর যাই করুক গুনগুন করে, কান করে না। কোনোদিন করেছে বলেও শুনিনি। আমি সাহস করে এগিয়ে যাই। একটা রিকশা। সিটে বসে বিড়ি ফুটছে রিকশাওয়ালা। বিড়ির টানের যে আলোর সৃষ্টি হলো তাতেই তার চেহারা পরিষ্কার দেখতে পেলাম। রোগা পাতলা শরীর, শুকনো মুখ। আশ্চর্য! বিড়ির আলো যে এতটুকু তা কখনো কল্পনাও করিনি। দিনের আলোয় কখনো বোঝা যায় না অন্ধকারে এই একটু বিড়ির আলো কত উজ্জ্বল হয়ে জ্বলে। আমাকে দেখে লাফ দিয়ে নেমে দাঁড়াল সে রিকশা থেকে। বিড়িটা ছুঁড়ে ফেলে দিল। বাই তো যাইবেন, উঠেন। আমি একটু অবাকি হলাম। চেনে নামি আমাকে? হতে পারে, গ্রামের অনেকের কাছেই আমি পরিচিত। আপনি হ্যারিকেন জ্বালাননি কেন? আমি জিজ্ঞেস করলাম। কমাইতে গিয়া শৈলতটা ভিতরে পইরা গেছে, রিকশাওয়ালা কৈফিয়ত দিল। আমি রিকশায় উঠে বসলাম। অন্ধকারে রিকশা চালাবেন কিভাবে? রাস্তা দেখবেন কি করে? অসুবিধা নাই, বিলাইয়ের চোখ আমার। অন্ধকারেও সব দেখবার পারি। আপনি শক্ত হইয়া বসে থাকেন। রিকশা ঘুরিয়ে অদ্ভুত কায়দায় লাফিয়ে তার আসনে উঠে বসল রিকশাওয়ালা। কয়েক মুহূর্তেই দ্রুত চলতে শুরু করলো রিকশা। ওই রোগা পটকা টিনটিনের শরীরের যে এত শক্তি তা ওকে দেখে বুঝতে পারিনি। কিছু সামনেই দেও-দানবের আবাসস্থল। বিশেষ জায়গা দুটির প্রথমটি। উত্তর পাড়া আর দক্ষিণ পাড়ার ঠিক মাঝখানের কালভার্টটি। কালভার্টের দুই পাশে দুটো শিমুল গাছ, দুই পাড়ার লোকজন বুনেছে। বিশাল আকৃতি নিয়ে দাঁড়িয়ে আছে গাছ দুটি। দেখতেও হুবহু এক। আর চারিদিক বিস্তীর্ণ মাঠ, ক্ষেত খামার। সবাই বলে নিচ দিয়ে যাবার সময় শিমুল গাছ থেকে ঝাঁপ দিয়ে খালের উপর আছড়ে পড়ে দেও। কিছুক্ষণের মধ্যেই উত্তর পাড়া পার হয়ে গেল রিকশা। অন্ধকার থেকে আবছা আলোয় আসতেই বুঝলাম উত্তর পাড়ার শেষ বাড়িটি পার হলাম। কিছু দূরেই কালভার্ট। আমি চোখ বন্ধ করে বসে রইলাম। সত্যিই ভয়ে পাচ্ছি। মৃদু ঝাঁকি অনুভূত হতেই বুঝলাম কালভার্ট পার হচ্ছে। একটু করে চোখ মেলে তাকাতেই দেখলাম ওপাশের শিমুল গাছটা পাশ কাটিয়ে চলে যাচ্ছি আমরা। মনে একটু সাহস ফিরে এল। একটা ঝামেলা তো পার হলো। পরবর্তী স্পট একটু সামনে। ওখানটা অবশ্য একটু অন্য রকম। বাংলা ডব অক্ষরের মতো দুটো বাঁক নিয়েছে রাস্তা, চারপাশে বাঁশের ঝাড়। দিনের বেলায় বেশ অন্ধকার হয়ে থাকে, আর রাতে হলে তো কথাই নেই। বাঁশঝাড়ের মুখে ওখানেও বড় একটা শিমুল গাছ দাঁড়িয়ে। কাকতালীয় ভাবে এটিও একই রকম দেখতে। রাতের অন্ধকারে গাছটিকে আরো ভয়াবহ দেখায়। মনে হয় বিশাল এক দৈত্য দাঁড়িয়ে আছে। এর সম্পর্কে নানা রকমের গল্প শুনেছি ছোটবেলায়। দিনের বেলায় যেতে গা ছমছম করে। রাতের বেলা ওখান দিয়ে গেলে নাকি বোবা ধরে।
বোবা বিষয়টা কি তা আমি এখনো কারো কাছে সঠিকভাবে জানতে পারিনি। অনেককেই নাকি বোবায় ধরেছে পন্ত, কিন্তু এখনো এমন কাউকে পাইনি যাকে বোবায় ধরেছে। সবাই শুধু শুনেই এসেছে। ভয় কাটানোর জন্য অন্য কিছু ভাবতে বসলাম। বিকেলে রওনা হয়ে রাত 12টায় এসে পৌঁছেছি। মাত্র 100 কিলোমিটার পথ। আশ্চর্য, ঢাকা থেকেই যদি 3 ঘন্টা সময় লাগে বের হতে তাহলে কেমন লাগে। ভীষণ মেজাজ খারাপ হচ্ছে দেশের ট্রাফিক ব্যবস্থার উপর। অন্ধকারে রিক্সাওয়ালা সাই করে প্যাডেল মেরে চলছে। হঠাৎ মনে হলো এতক্ষণে তো বাসার মানে দ্বিতীয় স্পটটা পার হয়ে যাবার কথা। বিষয় কি? আমি চারদিকে একটু খেয়াল করার চেষ্টা করলাম। ওই তো সামনে আবছা ভাবে শিমুল গাছ দেখা যাচ্ছে। তার মানে আমরা দ্বিতীয় স্পটে ঢুকতে যাচ্ছি। আমি দাঁতমুখ চেপে জবুথবু হয়ে বসে রইলাম। শিমুল গাছটা পার হবার পরেই আবার মৃদু ঝাঁকি খেল রিক্সা। মনে হলো রিক্সাটা আবারও কালভার্ট পার হলো। আশ্চর্য, কালভার্ট তো পার হয়ে এলাম। ঘটনাটা কি? আরে, এই তো এবারের শিমুল গাছটি। আবছা আলোয় দেখা গেল। পাশ কাটিয়ে চলে গেলাম। কি ব্যাপার, এমন হলো কেন? নাকি ভূতের ভয়ে মাথার ভেতর অলট পালট হয়ে গেল? আমি সচেতন ভাবে তাকালাম। ছুটে চলেছে রিক্সা। এক মনে চালিয়ে যাচ্ছে রিক্সাওয়ালা। কিছু জিজ্ঞেস করব, ইচ্ছে করছে না। বেকুবি হয়ে যায়। আমি শহরের ছেলে, ভয় পেয়েছি শুনলে একথা রটে যাবে। ওই তো সামনে আবছা অন্ধকারে আবারও শিমুল গাছে অবয়ব চোখে পড়ছে। পৌঁছে গেছি এবার বাসচারের কাছে। আমি সজাগ দৃষ্টি মেলে তাকিয়ে আছি। আমার বাম দিকে শিমুল গাছটা পার হয়ে গেল। তারপর আবারও মৃদু একটা ঝাঁকি। আমরা তৃতীয়বারের মতো কালভার্ট পার হচ্ছি। আমার সারা শরীরের রোমকূপে শীতল একটা স্রোত বয়ে গেল। ভয়ঙ্কর কিছু একটা ঘটে গেছে বা যাচ্ছে। আমি রিক্সায় বসেই প্যাডেলরত রিক্সাওয়ালার গায়ে হাত রাখলাম। বরফের মতো ঠান্ডা হয়ে আছে রিক্সাওয়ালার শরীর। আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমি চিৎকার করে তার পিঠে ধাক্কাতে লাগলাম, এই এই। রিক্সাওয়ালা কেমন যেন গোমানির মতো আওয়াজ করতে থাকলো। মনে হলো কে যেন তার মুখ চেপে ধরে রেখেছে। মনে হচ্ছে প্রাণপণে রিক্সার হাতল ধরে রেখেছে সে। হঠাৎ আমিও শরীরে কিছু একটা চাপ অনুভব করি। তবে কি আমাকেও? আমার শরীরের রক্ত হঠাৎই গরম হয়ে যায়। ভয়ঙ্কর বিপদের মধ্যে আমি হঠাৎ রেগে উঠি। আগেও কয়েকবার প্রমাণ পেয়েছি। আমি স্থান কাল পাত্র ভুলে চেঁচিয়ে উঠি, এই শুয়োরের বাদশা, ওকে ধরেছিস কেন? ছাড়, ছেড়ে দে। চেঁচিয়ে ওঠার সাথে সাথে আমার সারা শরীরে মনে হয়ে রাগের বিদ্যুলিত ঝিলিক দিয়ে যায়। হঠাৎ ভয়কর সাহসী মনে হয় নিজেকে। আজ ভূতের একদিন কি আমার একদিন। খায়া ফালামু শালা, ওকে ছাড়, ছেড়ে দে। জানি না কাকে উদ্দেশ্য করে আমার এই গালগাল। হঠাৎ তীব্র আলোয় চোখ ধাঁধিয়ে যায়। সঙ্গে সঙ্গে মনে হয় কি এক বিরাট বোঝা যেন নেমে গেল আমার উপর থেকে। ওই কি হয়েছে? কারো গলা শোনা যায়। আবার সেই তীব্র চোখ ধাঁধানো আলো। একজন পথচারী বোধহয় আমার চিৎকার শুনেছে দূর থেকে। হাতে ছোট্ট একটি টর্চ। এর আলোকেই এত তীব্র মনে হচ্ছিল। সঙ্গে সঙ্গে রিক্সাওয়ালা যেন সম্বিত ফিরে পায়। ব্রেক কষে অল্পক্ষণেই থামিয়ে ফেলে রিক্সা। আর একটু হলেই চলে গিয়েছিল খাদে। বেশ জোরে জোরেই দোয়া দরুদ পড়ছে। বেশ ভয় পেয়েছে বলে মনে হলো। আমি বলে উঠি, না তেমন কিছু না, ঘটে যাওয়া ঘটনাগুলো মানতে পারছি না। আবার বলতেও ইচ্ছে করছে না কাউকে এই মুহূর্তে। ভাই একটু টর্চটা ধরবেন। আমি পেছনে তাকিয়ে লোকটিকে উদ্দেশ্য করে বলতে থাকি। পিছন থেকে লোকটি টর্চের আলো ফেলে। অল্প সময়ের জন্য চারিদিক আলোকিত হয়। সহসাই বুঝতে পারি আমরা একটু পেছনেই বাসচার ফেলে এসেছি। এই চলেন চলেন। আমি আবার রিক্সাওয়ালাকে তাড়া দেই। রিক্সাওয়ালা দ্রুত রিক্সা টানতে শুরু করে। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে সরে পড়া ভালো। বড় বাইচা গেছে গো। রিক্সাওয়ালা শব্দ করে বলতে থাকে। আইজকা আমাবস্যার রাত আমার মনেই আছিল না। কেন, আমাবস্যা হলে কি হয়? আমি জিজ্ঞেস করি। আমাবস্যায় দেও দানরা শিকার করতে বাইর হয়। একলা পাইলে কথা নাই। দূর, এগুলো ফালতু কথা। আমি অভয় দেবার চেষ্টা করি। বাড়ি গিয়ে ঘুম দেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। মুখে বললেও মনে ভাবি, সত্যিই বোধহয় বড় বাঁচা বেঁচে গেছে।
আজকার পর থেকে আর রাইতে রিক্সা চালামু না, নিজে নিজেই বলতে থাকে সে। পরদিন একটু বেলা করে ঘুম ভাঙল। গত রাতের কথা মনে পড়ল। দিনের আলোয় সবকিছু মনে হলো মিথ্যা। ডেথ খামোখাই ভয় পেয়েছিলাম নিশ্চয়। সত্যিই কি কালভার্টটা 3বার পার হয়েছে? এও কি সম্ভব? দিনের আলোয় অবাস্তব মনে হচ্ছে সব। ভাবতে ভাবতে বাড়ি ছেড়ে রাস্তার কাছে দাঁড়ালাম। রাতে কাউকে কিছু জানাইনি, খামোখা ভয় দেখিয়ে লাভ আছে। রাস্তায় পাঞ্জাবি পরে টুপি মাথায় চাচাকে দেখে অবাক হলাম। কি হয়েছে? কোথায় যাচ্ছে? আর বলো না, গতকাল রাতে ওই পাড়ার মোতালেব মারা গেছে, ওর বাড়িতে যাচ্ছি। কথাটা শোনার সাথে সাথে প্রচন্ড একটা ভয় ঘিরে ধরল আমাকে। মোতালেব কি রিক্সা চালাতো? আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম। আরে না, ও রিক্সা চালাবে কেন? জুয়া খেইলে কুল পাইতো না, আবার রিক্সা? তাই নাকি? একটা পাষাণ ভাগ যেন নেমে গেল আমার মাছ থেকে। বিদেশে আছিল কয়েক বছর, কিছু কাঁচা টাকা পয়সা নিয়ে আসছে, তাই জুয়া খেইলা উড়ায় এখন। তো হঠাৎ মরে গেল যে? আমি জিজ্ঞেস করি। আর বলিস না, গতকাল নাকি রাত 12টার দিকে জুয়া খেইলা বাড়ি যাইতেছিল বাসছক তলা দিয়া। ভূতে ধরছিল কিনা কে জানে, বাড়ি গিয়া জ্ঞান হারাইয়া পইরা যায়, তারপর আর উঠে নাই। কথাটা কানে যেতেই আমার পৃথিবী দুলে উঠল। সেই লোক নয়তো? টর্চের তীব্র আলোয় যে চক্র থেকে আমরা উদ্ধার পেয়েছিলাম গত রাতে, ও কি সেই চক্রে পড়ে মরে গেল? দিনের আলোতেই আমি আবার চারিদিকে অন্ধকার দেখতে শুরু করলাম। চাচাকে আর কিছু জিজ্ঞেস করার সাহস হলো না।